নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার 6th সিবিটি। 6তম সিবিটি দিতে যাচ্ছি, মানে কম্পিউটার বেস এক্সাম। বুঝতে পারছো কতটা চাপে আছি? হুম, এখানে ক্লাসের থেকে এক্সামে বেশি হচ্ছে। তো বুঝতে পারছো কতটা হালাত খারাপ আমাদের। অনেকে না কমেন্টে বলে, জানো তুমি না হিন্দিতে কমেন্ট্রি করো। ভাই সাহব মেরা হিন্দি বাহিয়াত হ্যায়, বহুত বাহিয়াত, সমঝেঙ্গে নেহি আপ। তো চলো সকাল শুরু করি। সকাল শুরু করছি ব্রাশ করা নেই। আমার ব্রাশ করতেই হচ্ছে রোজ সকালে, আর রাতেও করতে হয়। সো এখন খালি পেট ছাতু খাচ্ছি। তো এখন বাজে 7:30, ঠিক 12টা বাজে এক্সাম শুরু হবে। তো ফিঙ্গার ক্রস করে ব্লেস করো আমাকে, বুঝলে? কারণ আমি পড়াশোনা একটুও করিনি। ছাতুটা রাখি, আগে চুলটা চিরুনি করে নিই, কারণ চুলের অবস্থা খুবই খারাপ। আমি জানি না কতটা স্মুথনিং করাতে হবে, টক দই দিতে হবে চুলে, বা অ্যালোভেরা জেল দিতে হবে, জানি না কী করাতে হবে। যা করানোর করাতে হবে। তবে চুল অনেক এবড়ো খেবড়ো হয়ে গেছে। চুলের ডগা জাস্ট ফেটে গেছে, জাস্ট। জানি না আর কী করলে এগুলো ঠিক হবে। আমার মা যদি দেখে বলবে যে মাথায় তেল দিস না, কিছু করিস না। হ্যাঁ, কী আর করবো বলো, হাতে টাকা নেই, আর তোমরা তো সাবস্ক্রাইব করবে না যে সাবস্ক্রাইব হবে, ভিউজ বাড়বে, তাতে থেকে টাকা পাবো। সিরিয়াসলি আমি আজ পর্যন্ত 4 পয়সাও পাইনি, মানে ইউটিউব থেকে। 2023-এ ইউটিউব শুরু করেছিলাম, মাঝখানে 1.5 বছর কন্টিনিউ করে আবার ডিলিট করে দিয়েছি। তারপর আবার স্টার্ট করছি, জানি না কেন স্টার্ট করছি। আমার লাইফে সব কিছু মিনিংলেস, অনেক কিছুই আছে যেগুলো মিনিংলেস। যেমন আমার মাঝে মধ্যেও মনে হয়েছিল যে আমি কি সত্যি ভালো একজন, ধরো ইঞ্জিনিয়ারিংও যদি নেই, ইঞ্জিনিয়ার হতে পারবো, বা ডক্টর হতে পারবো। সেলফ ডাউট আমার মধ্যে খুব আছে। সিরিয়াসলি আমার বয়স এখন 18 হতে যাবে আর কিছুদিন পর। আমার মধ্যে এখন থেকে এত সেলফ ডাউট যে ভবিষ্যতে কী করব, এখনই আমার ভয় করছে নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে না, আরেকটাও কারণ আছে, কারণ হচ্ছে হলো আমার ফ্যামিলি। আমি আগেই বলেছি যে আমি একমাত্র সন্তান আমার ফ্যামিলির। সো বুঝতেই পারছো একমাত্র সন্তান হওয়ার কতটা চাপের। আরেকটা সিবলিংস থাকলে অনেকটা চাপ কমে যায়। কারণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, এখন আমরা 50 টাকা কেজি আটা কিনে খাচ্ছি, ভবিষ্যতে সেটা 100 টাকা কেজি হবে। কিন্তু সেই তুলনায় কিন্তু না আমাদের যে ইনকামটা বাড়ছে না। সেই 2019-20 যা ইনকাম ছিল এখনও তাই আছে। মানে কর্পোরেটে যারা কাজ করে তাদের কথা বলছি। অবভিয়াসলি আমি কর্পোরেটেই করব, বা যদি ডক্টর হই, ডক্টর হলেও তো বুঝতে পারছো আমি যেটা পাবো সেটাই করে নেবো। আমার অত নেই যে এটাই করতে হবে, ওটাই করতে হবে। কিন্তু আমার বাবা চায় আমি ডক্টর হই। কিন্তু আমি তো নিজে ভালো ডাক্তার হতে পারবো না, জানো না? আমি যদি ডাক্তার হতে যাই, কখন আমার মনে হবে যে আমি পেশেন্টের কিডনি বেচে দিলাম টাকার জন্য। এটাই করব, দেখো। কারণ আমার না টাকার প্রতি একটু মায়া বেশি আছে। সিরিয়াসলি কার টাকার প্রতি মায়া নেই বলো? অনেকের লোভ আছে, অনেকের মায়া আছে। কিন্তু আমার খাওয়া দাওয়ার প্রতি বেশি লোভ। ওই জমি জায়গা, গয়নাগাটি এসব কেনার প্রতি কোনো লোভ নেই। এই ধরো চলে এসেছি মেট্রো স্টেশনে, যাব টালিগঞ্জ পরীক্ষা দিতে। কতক্ষণ লাগবে জানি না। তবে মেট্রো স্টেশনটা দেখলে অনেকটা শান্ত হয় মনটা। সিরিয়াসলি অনেক শান্ত হয় মনটা, যে এসে গেছি ভালো জায়গায়, একটু শান্তি মতন বুঝতে পারবো, কোনো তাড়াহুড়ো নেই। সবচেয়ে ভালো স্টেশন হচ্ছে হলো এয়ারপোর্টের স্টেশন, এয়ারপোর্ট দমদম যেটা আছে না, ওই স্টেশনটা নতুন ইনোগ্রেশন হয়েছে যে, তার জন্য। আর এই মেট্রো তো কবেকার, সেই 1984 মেট্রো, প্রায় 40 বছর হয়ে গেল এই মেট্রোর বয়স। আমার একটা মামা এসেছিলো বাংলাদেশ থেকে। আমার মামা বলেছে কি, এই তোমাদের মেট্রো তো অনেক পুরনো। আমি বললাম, মামা তোমার বাংলাদেশের 2022-এ ইনোগ্রেট হওয়া মেট্রোর সাথে 1984 সালের মেট্রোর তুলনা করছো, মানে বর্তমানে 38 বছরের পার্থক্য। সেই 38 বছরের ছেলের সাথে তুমি বর্তমানের একটা ছোকরার তুলনা করতে পারো না। কারণ আমাদের মেট্রোটা তখনকার, তুমি যদি তুলনা করতে হয় তাহলে দিল্লি মেট্রোর সাথে বাংলাদেশের মেট্রোর তুলনা করো, এটা বেস্ট হবে।
তাই না? কারণ দিল্লি মেট্রোটা আমার দিল্লি মেট্রোটা অনেকটাই ভালো লেগেছে। আর ঢাকায় কেমন মেট্রো আছে আমি জানি না। আমি অনেক ছোটোবেলায় বাংলাদেশ গিয়েছিলাম মামার বাড়িতে। আমার মামার বাড়ি এখন আপাতত নেই বাংলাদেশে। ওটা মুসলিমরা ওদের জায়গা জমি খেয়ে নিয়েছে। আমার মামার টোটাল নাকি ২০০২-৩ সালে মামার দাদুর টোটাল নাকি তখনকার টাকার ১০-১২ কোটি টাকার জমি জায়গা ছিল। মানে গরু, বাছুর, পুকুর, জমি জায়গা, বাড়ি সব মিলিয়ে নাকি নারকেল গাছ, আম বাগান সব মিলিয়ে নাকি তখনকার দিনে অত টাকা ছিল। তো গল্প করতে করতে চলে এসেছি বাড়ি। পরীক্ষাও দিয়ে এসেছি। তো এখন রান্না করতে হচ্ছে। এখন বাজে হচ্ছে ৫:৩০। আমার দিদির জন্য রান্না করতে হবে। দিদি খেয়ে দিয়ে ৭টা বাজে চলে যাবে। তো কিছুই ছিল না, জাস্ট আলু, টমেটো আর ডিম ছিল। তো এটাই রান্না করে দিচ্ছি। ফার্স্ট টাইম ডিম রান্না করছি। ভগবান একটু দেখো প্লিজ। তো দেখলে ডিমটা ভেজে নিয়েছি, তার সাথে সাথে আলুটাও ভেজে নিচ্ছি। আমি কিন্তু রান্না খুব ভালো পারি না, সত্যি বলছি। এই ফার্স্ট টাইম আমি ডিম রান্না করছি। তোমরা দেখে বলো তো যে স্টেপগুলো ঠিকঠাক হয়েছে কিনা, প্লিজ বলবে। হ্যাঁ, কারণ তোমরা কমেন্টে বললে আমি শিখবো। কারণ এটাই আমার শেখার বয়স, বুঝলে। সবে 18 আমি হইনি, এখনও 5 মাস বাকি আছে। তো আলুটাও ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণটা একটু পরে দেবো। তো এটা ভাজা হয়ে গেছে অনেকটা, তুলে নিচ্ছি আলুগুলো। আর একটু ভেজে তারপর তুলে নিচ্ছি, কারণ অনেকক্ষণও হয়নি। তো একে একে আলুগুলো তুলে নিলাম। রাখারই তো জায়গা নেই, এই মেয়ে। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরি, গোটা জিরে দিয়ে দিচ্ছি বেশি করে। তারপর দেবো হচ্ছে কালো জিরে। হ্যাঁ, আমরা কালো জিরে খাই, কিন্তু আমরা ডিমে না পেঁয়াজ খাই না। আমার আমার মা বাংলাদেশের মহিলা, তো ওরা মাংসে পেঁয়াজ খায়, মাংসে পেঁয়াজ রসুন খায়, কিন্তু কখনো মাছ, ডিমে বা মাছে কোনো দিনও পেঁয়াজ খায়নি এরা। তো ওরা কালো জিরেটা খায়, সিরিয়াসলি অনেক কালো জিরে খায়। তো দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটাকে অনেকক্ষণ ভাজতে হবে। এবার পেঁয়াজটা কালো হয়ে গেল কেন, সেম কড়াইতে আমি আলু আর ডিম ভেজেছি। তো কড়াইয়ে যে হলুদগুলো ছিল সেই হলুদগুলো কালো হয়ে গেছে। তো এখন এটাকে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো। সো টমেটো দিয়ে দিয়েছি। তো এবার টমেটোটাকে ভেজে নেব। আমরা সত্যি বলছি, আমার মা জীবনে টমেটোও খায়নি তরকারিতে। তরকারিতে টমেটো ছাড়া কীভাবে রান্না করে আমিও বুঝতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে দেখি টক দই দিয়ে দেয়, বা নারকোল আছে না, নারকোল নারকোলের দুধ দিয়ে দেয়, এটাই দেয় আমি জানি। তো আদা আদা কুচি দিলাম আর রসুন কুচি দিলাম। এবার ভেজে নেব আস্তে আস্তে। হ্যাঁ, এটাকে আস্তেই ভাজবে। তারপর যখন এরকম হয়ে যাবে, কালারটা যখন এরকম হবে, তখন হালকা হালকা করে ভাজবে। তারপর যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবে। তারপর এটাকেও হালকা হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তারপর কী দেবে জানো? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো বেশি করে দেবে, কারণ আমি লঙ্কা লঙ্কা নেই আমাদের বাড়িতে। কাঁচা লঙ্কা নেই, নয়তো কাঁচা লঙ্কা বেটে দিতাম। বলেছিলাম ঘরে কিছু খাওয়ার নেই, আমার দিদি বাজারে যায়নি, বাজারে আমাকেই যেতে হয়। বুঝতে পারছো কীরকম অবস্থা হবে আমাদের। এবার 3টে ডিম দিয়ে দিলাম। আরেকটা ডিম ছিল, আমার দিদি খেয়ে নিয়েছে, মানে সেদ্ধ ডিম। কী আর করবো বলো, আমার দিদি এরকমই, রান্না হওয়ার আগে রান্নার জিনিস খেয়ে নেয়। হ্যাঁ, আর হাতে তো খুব একটা বেশি সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার ডিম ডিম নাড়াচাড়া করে লবণ দিয়েছি, সরি, লবণের ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে হালকা কষিয়ে একটু পরে ঢাকা দিয়ে দেবো। তো এটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণটা ঠিকঠাক ঢোকে। তো হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখি আর কী কী দেওয়া যায়। হ্যাঁ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিতে হবে না,
তো এটা জিরের গুঁড়ো দিলাম, মানে গরম মশলা, হ্যাঁ একে একে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে হয়ে গেলে ব্যাস ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেল ডিমের ঝোল। কেমন হয়েছে কালারটা বলো, কমেন্টে জানিও প্লিজ। আমি ফার্স্ট টাইম রান্না করেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে